নমস্কার, আমি সপ্তর্ষি সরকার। আপনারা দেখছেন সোপান শিক্ষা কেন্দ্র। আজকের আলোচ্য বিষয় হলো যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, পাশের দেশ বাংলাদেশ, সেই দেশটি কেন এত ভারত বিদ্বেষী হয়ে উঠেছে। এখন এই বিদ্বেষের যদি আপনি ভেবে থাকেন যে হঠাৎ এই 5ই আগস্টের আন্দোলনের পর থেকেই একটা শ্রেণীর লোকেরা ক্ষমতায় এসছে, অর্থাৎ মুক্তিযুদ্ধ বিরোধী সরকার ক্ষমতায় এসছে, তার ফলে এই ভারত বিদ্বেষী, তাহলে আপনি ভুল করবেন। কেননা বিগত দিনগুলোতে দেখা যায় দীর্ঘদিন ধরে এই ন্যারেটিভ সুকৌশলে গড়ে তোলা হয়েছে। এটার প্রথম প্রমাণ পাওয়া যায়, দেখবেন যে এই 5ই আগস্টেরও অনেক আগে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচ, ইন্ডিয়া বিশ্বকাপে হেরে যায়। বাংলাদেশিরা, তাদের কোনো ব্যাপার নেই, তারা খেলা দেখতে গিয়েছিল, তাদের সেই পৈশাচিক উল্লাস, এবং তারা বলছিল পিশাচের মতো আনন্দ নাকি তারা করেছে। এ থেকে বোঝা যায় যে তাদের মধ্যে ভারত বিদ্বেষটা বহুদিন ছিল। এছাড়াও এইসব 5ই আগস্টের আন্দোলনের আগে বারবার করে হয়েছে ভারতীয় পণ্য বয়কট। এগুলো কিন্তু একদিনে গড়ে তোলা হয়নি। তাহলে এই বিদ্বেষের কারণগুলো কি? আসলে এর আগে যে শেখ হাসিনা সরকার ছিল, তার বিরুদ্ধে অভিযোগ ছিল মূলত তিনটি: এক, সীমাহীন দুর্নীতি; দুই, নির্বাচন হতে না দেওয়া; তিন, ক্ষমতা কক্ষিগত করে রাখা গুম ও খুনের মাধ্যমে। ক্ষমতাকে ধরে রাখার জন্য শেখ হাসিনা যা যা খারাপ কাজ করা সম্ভব সবই করে গেছে। আর তার বিরুদ্ধে, যেহেতু দীর্ঘদিন শেখ হাসিনা নির্বাচন হতে দেননি, তার ফলে কি হয়েছে, একটি বিরুদ্ধ জনমত কিন্তু গড়ে উঠেছিল। সেই সময় বিরোধীরা সুকৌশলে একটা জিনিস কাজ করেছে। পৃথিবীতে কোনো দেশেরই জনগণ এটা কিন্তু পছন্দ করে না যে তারা একটি পরাধীন জাতি হিসাবে থাকতে। এই হাসিনার বিরুদ্ধে লড়াই করার জন্য বিরোধী দলগুলো প্রচার করে গেছে শেখ হাসিনার নতজানু পররাষ্ট্রনীতি, অর্থাৎ শেখ হাসিনা যেন সবকিছু ভারতের কাছে বিকিয়ে দিয়ে বসে রয়েছে, আর ভারত বৃহৎ দেশ হওয়ার সুবিধা নিয়ে তারা কি করেছে, বাংলাদেশকে একদম পুরো গিলে খেয়ে রেখে দিয়েছে। সে কারণে বাংলাদেশিদের জন্য যেন কোনোভাবে উঠতে দিচ্ছে না। এই রকম একটি প্রচারকে তারা দীর্ঘদিন ধরে কাজে লাগিয়ে দিয়েছে। এর ফলশ্রুতিতে প্রথমে তারা ভারতীয় পণ্য বয়কট করতে শুরু করে। তারপরে ধীরে ধীরে তারা করলো কি, ছাত্র আন্দোলনের নামে একটি আপাত নিরীহ দেখতে আন্দোলন শুরু করিয়ে পরবর্তীকালে ক্ষমতার শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু তাহলে কি ভারত বিদ্বেষ কি বন্ধ হয়ে গেল? মোটেই নয়। একে তো মৌলবাদী শক্তির উত্থান ঘটল, আর পাশাপাশি ডক্টর ইউনূসের এই তদারকি সরকার চূড়ান্তভাবে সব দিক থেকে ব্যর্থ হয়ে গেল। এর ফলে কি হলো, তাদের এই ব্যর্থতা ঢাকতে তারা কিন্তু যুদ্ধ খেলা, যুদ্ধ ভাব, ভারত বিরোধী মতবাদকে আরো প্রশ্রয় দিতে শুরু করলো। এর ফলে আপামর বাংলাদেশি যেন একটা ভারত বিদ্বেষীতে পরিণত হয়ে গেল। অনেকেই দেখে ভাবেন বা প্রচার করা শুরু করেন যে এইটা বোধহয় সাময়িক, এই কিছুদিনের মধ্যে বোধহয় হয়েছে। তা কিন্তু নয়। বাংলাদেশের বহুদিন ধরে টকশোগুলো যদি দেখেন, তাহলে বোঝা যাবে যে সেখানে এই ভারত বিদ্বেষ অনেক আগে থেকেই ছিল। আর বিশেষত মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠীগুলো ছিল, তারা চিরকালই পাকিস্তানের সাপোর্টার ছিল এবং ভারতবর্ষের বিরোধী ছিল। তার ফলে তারা এই কাজটা দীর্ঘদিন ধরে সুকৌশলে চালিয়ে এসছে। আর যেহেতু হাসিনা সরকারকে উপড়ে ফেলা যাচ্ছিল না, সেইটার জন্য তাদের দলগুলি এই কাজগুলো করেছে। এর ফলে কি হয়েছে, তারা বিভিন্ন ধরনের অজুহাত খুঁজে বেরিয়েছে। কি কি জিনিস তারা মিথ্যা অপপ্রচার করেছে শুধু ভারত বিদ্বেষের করার জন্য। বাংলাদেশে ভারতবর্ষের নাকি প্রায় 26 লক্ষ নাগরিক নাকি চাকরি করে। ভাবতে পারছেন, বাংলাদেশের মতো একটুখানি একটা ছোট দেশে ভারতীয় অর্থনীতি ছেড়ে ভারতীয়রা নাকি 26 লক্ষ লোক ওখানে চাকরি করেন। এটা আসিফ নজরুল বলেছিল, কিন্তু দেখা গেল কি উনি একজনকেও খুঁজে বার করতে পারলেন না।
তারপরে হচ্ছে সবই নাকি রয়ের এজেন্ট, চারিদিকে নাকি সব রয়ের এজেন্টটা বোমা করে ঘুরে বেড়াচ্ছে। তা এতদিন তো সরকার হলো, প্রায় 5 মাসের ওপর তা সরকার তাদের চললো, একজনকে ধরতে পারলো না কেন? মানে ওই যে বলে না কুযুক্তির কোনো অভাব হয় না, সেরকম ধরনের। এরপরে আরো দুটি মুখ্য আলোচ্য বিষয় ইদানিং গড়ে তুলেছে, সেটি হচ্ছে তিস্তা জল চুক্তি। এর ফলে গ্রীষ্মের সময় বাংলাদেশ নাকি শুকিয়ে মরে যায়, ওইখানে নাকি মানে জলসেচ করতে পারে না, তাই তাদের ঠিকমতো ফসল উৎপাদন হয় না। আর বর্ষার সময় ব্যারেজ খুলে দেওয়ার ফলে তাদেরকে নাকি বন্যা হয়। দেখুন কিরকম অযৌক্তি। আপনারা যারা ভারতীয় তারা ভালো করে জানেন বাংলাদেশের প্রতিবেশী রাজ্য হলো, মানে ভারতবর্ষের রাজ্য হলো পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গে কিন্তু সারা বছরই জলসেচের মাধ্যমে কিন্তু ক্ষেতের চাষ নির্ভর করে না। এখানে কিন্তু শ্যালো ওয়াটারের মাধ্যমে, শ্যালো পাম্পের মাধ্যমে জলসেচ প্রক্রিয়া চালু রয়েছে আজ বহু বছর ধরে। যেখানে বাংলার গ্রামে গ্রামে যদি যান সেখানে দেখতে পাবেন। ভারত কিন্তু অজুহাত হিসেবে কাউকে কিন্তু তুলে ধরেনি, কিন্তু বাংলাদেশরা এই কাজ কোনো কিছু ঘটলেই যার জন্য হচ্ছে ভারতীয়রা দায়ী। তারা যে স্যালো পাম্প বসিয়ে বা অন্য কোনো ব্যবস্থা নিয়ে যে করবে সেটা না করে সবচাইতে ভালো অজুহাতের জায়গা রয়েছে ভারত। যেমন পাকিস্তান আগে করতো বা এখনো করে, সেটাই তারা। প্রতি বছর যখন বর্ষাকাল হয় তখন আপনারা ভালো করে জানেন বাংলা, বিহার এবং উড়িষ্যা ডিভিসি থেকে ছাড়া জলের ফলে, কেননা এত পরিমাণ জল কোনো বাঁধের পক্ষে তো আটকে রাখা সম্ভব না, বাংলা, বিহার এবং উড়িষ্যার বিস্তীর্ণ অঞ্চল কিন্তু বন্যায় ভেসে যায়। এটার জন্য কিন্তু আমরা অন্য কোনো দেশকে দায়ী করতে পারি না, কেননা নিচু জায়গা, একটা ড্যাম বা বাঁধের একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত তাকে জল ধরে রাখা সম্ভব, তারপরে তাকে জল ছেড়ে দিতে হবেই হবে। সেক্ষেত্রে তো কাউকে দোষ দিয়ে লাভ নেই। ইন্ডিয়া তো কাউকে দোষ দিতে যায় না, কিন্তু বাংলাদেশ এর জন্য ভারতীয়দেরকে দোষ দেয়। তা এখন কি করা যাবে, ওই অজুহাত নিয়েই চলতে হবে, শিখে গিয়েছে। এটি একটি বিবাদমান ইস্যু ছিল। আরেকটি ব্যাপার ছিল হচ্ছে সীমান্ত সমস্যা, সীমান্ত হত্যা। তার মধ্যে সবচেয়ে একটি বড় ঘটনাকে তুলেছিল, যেটি ফেলানি হত্যারও। ফেলানি বলে একটি মেয়ে, তার মা বাবা নাকি আগেই চলে গেছিল, তো কাঁটা তার পেরোনোর সময় তাকে বিএসএফ গুলি করে মেরে। তো সেই মেয়েটির নাকি 9-10 বছরের বয়স। তো এখন যে কোনো হত্যাই বেদনাদায়ক, সেটা নিয়ে তো কিছু বলার কোনো ইয়ে রাখে না, কিন্তু কি করা যাবে। এখন কাঁটা তার যদি কেউ যদি পেরোতে আসে, সেখানে বিএসএফ তাদের কি করতে, এমন বাংলাদেশের আর ভারতের সীমান্ত এমনইভাবে রয়েছে, বিস্তীর্ণ অঞ্চল, এখনো প্রায় 800 কিলোমিটারের মতো অঞ্চল যেখানে কোনো বেড়া লাগাতে পারেনি। এর মধ্যে নদী এবং অন্যান্য জিনিসপত্র রয়েছে। সেখানে আজকাল ভারতীয়রা বেড়া দিতে যাচ্ছে, তাতেও নাকি তাদের অসুবিধা, তাদের কোনো প্রচারের অন্ত নেই। এখন তারা কখনোই এটা বলছে না যে কেন ফেলানি বা অন্যান্য যারা চোরাচালানকারী আছে বা অনুপ্রবেশকারী আছে তারা কেন সীমান্ত টপকাবে। এখন পাকিস্তানের লোকেরা কিন্তু অন্য দেশে গিয়ে বসবাস করে না এইভাবে সাধারণত, কিন্তু বাংলাদেশের লোকেদেরকে আপনারা সব জায়গায় দেখতে পাবেন, তারা বৃহৎ অর্থনীতির কারণে ভারতবর্ষে চলে আসে। বহু মানুষ অবৈধভাবে এখনো পর্যন্ত ভারতে রয়ে গিয়েছে, কিন্তু এই সমস্যার তো সমাধান দরকার। তাহলে এই ভারত বিদ্বেষ থেকে সমাধানের উপায় কি? আমার নিজস্ব ব্যক্তিগত মতামত রয়েছে, এই ভারত বিদ্বেষ দ্রুত যাবে না। কোনো রকম ডিস্টার্ব না করে ভারত তো তার নিজের সীমান্ত তো কাটা তার দেবী এবং সে অনুপ্রবেশ রক্ষা করবে, সেটা তো করতেই হবে। বাংলাদেশের সাথে কোনো রকম সম্পর্ক রাখারই দরকার নেই, না সেখানে কোনো রপ্তানি যাবে না আমদানি করা হবে। বাংলাদেশকে বাংলাদেশের মতো করে ছেড়ে দেওয়া হোক। বেশ কিছু বছর যদি যায় তখন তারা নিজেরাই বিবেচনা করে দেখবেন যে তাদের এখন যারা শাসক রয়েছে বা আগামী দিনে যারা শাসক হবে, তারা দেশটাকে ভারত বিদ্বেষের ফলে উন্নত করতে পারলো নাকি আরো খারাপ করতে পারলো। একমাত্র তখনই নতুন করে পর্যালোচনা হলে বোঝা যাবে ভারতের অবস্থানটা কি হচ্ছে। এখন তাদেরকে হাজার বুঝিয়েও লাভ নেই।
আর জোরাজুরি করে এই সমস্যার সমাধান হয় না, আর কোনো ন্যারেটিভ তৈরি করারও দরকার নেই। সুতরাং একদম বাংলাদেশ সম্বন্ধে ভারতীয়দের নিষ্প্রিয় থাকাই উচিত। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত। যদি আপনাদের এই মতামতের ব্যাপারে কিছু যদি বলার থাকে তাহলে কমেন্টসে লিখে জানাবেন, আর বরাবরের মতো এই চ্যানেলটির পাশে থাকবেন। তো আগামী ভিডিও আসার জন্য একটু অপেক্ষা করবেন। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।